ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল, স্মৃতি জাদুঘর ভাঙচুর, দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন শিক্ষার্থীদের, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। আমরা চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো আস্তানা থাকবে না। ফ্যাসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। অভ্যুত্থানকারীদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু, চলতি মাসেই ঠিক হবে নাম প্রতীক। ফেব্রুয়ারি মার্চে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ, বললেন উপদেষ্টা নাহিদ। সংস্কারের নামে নির্বাচনের দেরির পেছনে ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন তারেক রহমানের। জুলাই চার্টারের ভিত্তিতেই দেয়া হবে ভোটের রোডম্যাপ, জানালেন প্রেস সচিব। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্টে বিএনপির কর্মী সমর্থকের হট্টগোল, হামলায় এক সাংবাদিক আহত, ফাঁসির ৯ ও যাবজ্জীবন দণ্ডের ২৫ আসামি খালাস। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের যে স্মৃতি জাদুঘর ছিল সেটা কিন্তু এখন এক্সকেভেটরের মাধ্যমে ভাঙার যে প্রক্রিয়া, সে ভাঙার প্রক্রিয়া চলছে এবং এর বাইরেই যে উৎসুক জনতা, তার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কটি জুড়ে ধানমন্ডি ৩২-এর উৎসুক যারা জনতা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণ আগে স্লোগানও দিচ্ছিলেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন তারা। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে ভবনটিতে কি ঘটছে, এক্সকেভেটরের মাধ্যমে আমরা দেখেছি আজকে ঠিক 11টার দিকে কিন্তু এখানে এক্সকেভেটর আসে এবং এক্সকেভেটর মূলত তারা এক্সকেভেটরের মাধ্যমে আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এক্সকেভেটর এখন কিন্তু কাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক্সকেভেটরের মাধ্যমে যে এখানে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর, সেই স্মৃতি জাদুঘর ভাঙার প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি আজকে ঠিক রাত ৯টার সময় স্মৃতি জাদুঘর উদ্দেশ্যে যে কর্মসূচি ঘোষণা ছিল সেই কর্মসূচির প্রতিবাদ স্বরূপ আজকে এখানে সেই কর্মসূচির ভিত্তিতে আজকে এখানে ঠিক ৯টার সময় ছাত্র জনতার উপস্থিতি থাকার কথা ছিল। তবে আজকে ঠিক সন্ধ্যার পর অর্থাৎ ৭টা থেকে ৭:৩০টার দিকে আমরা লক্ষ্য করি মূলত ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে ছাত্র জনতা কিন্তু জড়ো হন এবং এখন আমরা যেটা লক্ষ্য করি যে ঠিক এরপরই এখানে দেখা যায় যে ছাত্র জনতা মূলত ধানমন্ডি ৩২ নম্বরে যে সড়ক, সেই সড়কের সামনে অবস্থান নেন এবং এরপরই তারা ধীরে ধীরে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে প্রবেশ করেন এবং আমরা এরপরই তারা তাদের প্রতিবাদ স্বরূপ আমরা দেখতে পারি যে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে অবকাঠামোগুলো রয়েছে সেটা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে সেই অবকাঠামোগুলো কিন্তু ভেঙে ফেলেন এবং পাশাপাশি এখানকার যে শেখ মুজিবুরের স্মৃতি জাদুঘরটি রয়েছে সেই স্মৃতি জাদুঘরেও কিন্তু আগুন দেয়া হয় এবং আমরা এখন যদি একটু লক্ষ্য করি যে এখানকার যে সামনের এখন আমরা যেই দেয়ালটি দেখতে পাচ্ছি সেটি মূলত স্মৃতি জাদুঘরের সামনের দেয়াল, এটিকে মূলত 7টা কি 8টার দিকে এটিকে ভেঙে ফেলা হয় এবং আমরা একটু যদি ভেতরের দিকে প্রবেশ করি আসলে এই জায়গাটি থেকেই পুরোটা স্পষ্ট দেখা যাওয়ার কথা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মূলত দেখা যাচ্ছে যে এক্সকেভেটরের মাধ্যমে কিভাবে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে এবং
আজকে ঠিক 11টার দিকে এখানে এক্সকেভেটর এসে উপস্থিত হয়। এরপরই দেখা যায় যে যারা এখানকার উপস্থিত ছাত্র জনতা আছেন তারা বলছেন যে মূলত তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদের ভাষা হিসেবেই তারা আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছেন। এখন কিছুক্ষণের জন্য আমরা লক্ষ্য করছি এক্সকেভেটরের যে কার্যক্রম সেটা আপাতত কিছু সময়ের জন্য বন্ধ আছে। তবে এখানকার যারা ছাত্র জনতা আছেন তারা কিন্তু বলছেন যে এখানকার যে অবকাঠামোটি রয়েছে সেই অবকাঠামোটি যতক্ষণ পর্যন্ত গুড়িয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এবং তাদের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত না তারা চেষ্টা করছেন যে এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই জায়গায় যে অবকাঠামো রয়েছে সেটা চেষ্টা করছেন যে মানুষ এখানকার আমরা লক্ষ্য করছি যে ধানমন্ডি 32 নম্বরের যে মূল সড়ক সেই সড়কটিতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আমরা একটু সড়কটির প্রবেশ যেখান দিয়ে মানুষ মূলত প্রবেশ করে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে আসলে উপস্থিত মানুষের আসলে উৎসাহ উদ্দীপনা কতটা রয়েছে। আসলে তারা এখানে এসেছেন এবং এখন যেহেতু গভীর রাত প্রায় 1টা বেজে গেছে তবুও তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের কার্যক্রম অর্থাৎ এক্সকেভেটরের মাধ্যমে পুরো ভবনটি এখানকে ভবনের চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ তারা এখানে অবস্থান নেবেন। আমরা এখানে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন যে শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন সেই শ্রেণী পেশার মানুষদেরকে এখানে লক্ষ্য করেছি এবং তারা এখানে এসেছেন এবং বলছেন যে তারা শুধুমাত্র যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই তারা যে এসেছেন তা কিন্তু নয়, তারা এসেছেন আমরা লক্ষ্য করেছি। আমরা এমনও একজনের সঙ্গে কথা বলেছিলাম যারা ঢাকার বাইরে অন্য কোনো এলাকা থেকে এসেছেন এবং আমরা এখানে মূলত যেই অবকাঠামোটি দেখছি এটিতেও ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে এখানেও আগুন দেয় এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আমলে যে স্বৈর শাসন হয়েছে সেই স্বৈর শাসনের আসলে প্রতিবাদ হিসেবেই তারা এই কাজটি করেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে পুরো যে বিভিন্ন জায়গায় যেই অংশগুলো আসলে তারা বলছেন যে তাদের প্রতিবাদ চলতেই থাকবে, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই আবেদন করছেন যে যতদিন না পর্যন্ত জুলাই আগস্টে গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায় ততদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন। এর আগে তারা কোনোভাবেই কাউকেই ছাড় দিবেন না, কেননা স্বৈরাচার অথবা গণহত্যার রক্ত যাদের হাতে লেগেছেন তাদের বিচার তারা অতি দ্রুত সময়ের মধ্যেই চান। এই ছিল রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও পালিত হচ্ছে বুলডোজার কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি ও কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাসভবন। নাম ফলক পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলের। চট্টগ্রামে ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবের মুরাল। খুলনা নগরীর শেরি বাংলা রোড এলাকায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। বুধবার রাত 9টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ভাঙচুর করেন শেখ বাড়ির গেট। এ সময় ভবনের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগ সভাপতি সদর খানের বাড়িতেও। শিক্ষার্থীরা বলেন স্বৈরাচাররা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে বলেও জানান তারা।
একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোয়াহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলে পৌঁছান তারা। পরে ওই হলের নাম ফলক পরিবর্তন করে বিজয় 24 করা হয়। শেখ ফজিলাতুন্নেসা হলের নামকরণ করা হয় নবাব ফয়জুন্নেসা চৌধুরী রানী হল। শেখ হাসিনা হলের নাম ভেঙে করা হয় ফাতিমা আল ফিহরিয়া হল। এছাড়া কামারুজ্জামান আবাসিক হলের নামকরণ ভেঙে করা হয় শহীদ রায়হান হল। বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, গত 16 বছর মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে, গুম করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের ঠাঁই হবে না বাংলাদেশে। চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে বুলডোজার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বের করা হয় মশাল মিছিল। পরে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। রংপুরেও বুলডোজার কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করেন তারা। এর আগে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বের করা হয় বিক্ষোভ মিছিল। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। চলতি মাসের মধ্যেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও রাজনৈতিক কাঠামো। ঘোষণা এসেছিল আগেই, এবার শুরু হলো মাঠের কার্যক্রম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নাম ও প্রতীক প্রকাশ পাবে ফেব্রুয়ারির মধ্যেই। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি, জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারত সরকারকে নিতে হবে। কিন্তু তার থেকে বড় জীবনী শক্তি হচ্ছে মানুষ। আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে শেখ হাসিনা। সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। প্রবাসের সময় আরও থাকছে। রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। গ্রীষ্মের চাহিদা বিবেচনায় উৎপাদনে ঘাটতির পূর্বাভাস। আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মত তার। একই সঙ্গে পালিয়ে যাওয়া স্বৈরাচারীর বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি ও জুলাই ঘোষণাপত্র তৈরি করছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনা চলছে, তবে তাড়াহুড়ো করা যাবে না। জুলাই আগস্টে জীবন উৎসর্গ করে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেয় ছাত্র জনতা। এই বিপ্লবে শহীদ পরিবারের পাশে দাঁড়াই আমরা বিএনপি পরিবার।
বুধবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ছাত্র আন্দোলনে শহীদ বিএনপির ৪৫ নেতাকর্মীকে আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচারেরও দাবি জানান তিনি। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। অনুষ্ঠানে ৩ জেলার ৪৫টি শহীদ পরিবারের প্রত্যেককে নগদ ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এছাড়া ফেনীর সোনাগাজীতে ক্রস ফায়ারে নিহত যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি ঘর উপহার দেয়া হয়। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনাও চলছে। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। নির্বাচনমুখী সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর এটি বাস্তবায়নের উপর নির্ভর করে দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টার কাছে 2টি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তথ্য জানায় প্রেস উইং। জানানো হয়, দেশকে 4টি প্রদেশে ভাগ এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। এ সময় উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা। প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এই বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বিচার বিভাগকে স্বাধীন করা, বিচারপতি নিয়োগে আলাদা প্রক্রিয়া, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চের সম্প্রসারণের মতো প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনের সেট আপ করার জন্য। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশকে 4টি প্রদেশে বিভক্ত কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা, ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি সরকার গঠন সহ ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর তা বাস্তবায়নের উপর নির্ভর করে দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আক্তার। এর আগে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 বিএনপি নেতাকর্মীকে খালাস দেন হাইকোর্ট।
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ব্রিফিংয়ের প্রস্তুতি চলছিল। তখন হঠাৎই বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। পাবনার ঈশ্বরদীর বিএনপি কর্মীদের এলোপাতাড়ি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। ভাঙচুর করা হয় মাইক্রোফোন। তাৎক্ষণিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে জাবেদ আক্তারকে হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। হামলাকারীদের বিচার দাবি করেছে সুপ্রিম কোর্ট ও ল রিপোর্টার্স ফোরাম। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা, আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো, সাথে সাথে আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। 3 দশক আগে সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। 13 জনকে দেয়া হয় 10 বছর করে কারাদণ্ড। আসামিরা সবাই ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। এদিন সবাইকেই খালাস দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষ ও প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক ও পক্ষপাতমূলক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজানের সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা। বিকেলে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা বলেন তিনি। গত কয়েক বছর ধরেই গরমে ভোগাচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবারও আছে নানা সংশয়। আগামী মাসের শুরু থেকে রমজান, স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। এ অবস্থায় রোজায় বিদ্যুৎ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজন করা হয় আন্তঃমন্ত্রণালয় সভার। সভা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, রমজানে সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে 15,700 মেগাওয়াট। গ্রীষ্মে তা দাঁড়াবে 18,000 মেগাওয়াট। উপদেষ্টা জানান, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে সইতে হবে কম বেশি লোডশেডিং। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও আশ্বস্ত করলেন উপদেষ্টা। এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো উদ্যোগ আমাদের নেই। আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নেই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি। উপদেষ্টা জানান, জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর গরমে লোডশেডিং হলে তা গ্রাম শহরে সমানভাবে ভাগ করা হবে। গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ফিলিস্তিনিদের সরিয়ে ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় সমালোচনার ঝড়। প্রত্যাখ্যান করল হামাস। উপনিবেশবাদের নতুন রূপ বলছেন বিশ্লেষকরা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হল টঙ্গীর তুরাগতীর। লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্বশান্তি ও মুসলিম উম্মার হেদায়েতের আশায় মোনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে দুই হাত। শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলামিনের দরবারে। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ব বোধ বজায় রাখেন।
মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করব, ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। নিলাম শেডে চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা ৭৪টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। ৫৮টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩,০০০ টাকা, কিন্তু নিলামে দর উঠে ২৪,৫০০ টাকা পর্যন্ত। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে এসকেপ করতে কাটা হয়েছিল এই ৭৪টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে এই গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়াতদের অভিযোগের শেষ নেই। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রিরোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটে এগুলো এসকেপ করা হয়েছে। এখন চলে যাবে রিরোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্বজনরা জানান, ভোরে বিএসএফ সদস্যরা সিরাজুল ইসলামকে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে আটক করে নিয়ে যায়। এর আগে রাতে সিরাজুল অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে। সেখান থেকে ফেরার পথে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ি বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। এ বিষয়ে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান জানান, সিরাজুলকে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তহীনতাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্টদের ভড়কে দিতেই এমন মন্তব্য বলে ধারণা তাদের। অনেকে আবার একে উপনিবেশবাদের সঙ্গেও তুলনা করছেন। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়াও মধ্যপ্রাচ্য দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠারই পক্ষে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। নেতানিয়াহুর সেনাদের বর্বর ধ্বংসযজ্ঞের 1 মাস না পেরোতেই এবার গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন, যেটি অনুযায়ী ফিলিস্তিনি বাসিন্দাদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণ করতে চান ট্রাম্প। পাশাপাশি নতুন করে মার্কিন আদলে সাজাতে চান ফিলিস্তিনকে। তার এই পরিকল্পনাকে উপনিবেশবাদের নতুন রূপ বলেও আখ্যা দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন দুই সরকার প্রধান। ট্রাম্পের এই পরিকল্পনাকে অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এটি আদৌ কোনো পরিকল্পনার ভিত্তিতে করা মন্তব্য নাকি প্রেসিডেন্টের আকাশকুসুম কল্পনা তা নিয়েও চলছে গুঞ্জন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মার্কিন পররাষ্ট্র নীতিমালা বিষয়ক বিশ্লেষক ব্রায়ান কাটুলিসের ধারণা, হাওয়ায় গুলি ছুটছেন ট্রাম্প। সংশ্লিষ্টদের একটু ভড়কে দেওয়ার জন্যই ট্রাম্প এমন মন্তব্য করেছেন, যেমনটা করেছেন কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ এবং পানামা ও গ্রিনল্যান্ড দখল নিয়ে।
গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে নেতানিয়াহু সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন কাটুলিস। এই অবস্থায় ট্রাম্পের হস্তক্ষেপে তিনিও হাফ ছেড়ে বাঁচার চিন্তাভাবনা করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতের পর অভিবাসীদের ঢল ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে মেক্সিকো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই একের পর এক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC সহ বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থা UNRWA এর অর্থায়ন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে UNRWA কে ইসরায়েল বিরোধী সংস্থা হিসেবে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে তেল আবিবের চাপেই এর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করার পরই সেনা মোতায়েন করা হলো। যুক্তরাষ্ট্রে চীন এবং হংকং থেকে পোস্টাল পরিষেবা বাতিল করেছে ওয়াশিংটন। চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের পর এই খবর সামনে এলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে দেশে ফিরেছেন নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা। স্থানীয় সময় বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানবন্দরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করেছিল প্রশাসন। ফলে বিমানবন্দরে ছিল যথেষ্ট পুলিশি নিরাপত্তা। যাত্রীদের প্রত্যেককে নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে কতজন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে গণমাধ্যমে। পাঞ্জাবের সংবাদপত্র দ্য ট্রিবিউন ও NDTV সংখ্যাটি 205 জানালেও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে এই সংখ্যা 116। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে 1100 নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরই বিভিন্ন গণমাধ্যম বুথ ফেরত জরিপ প্রকাশ করে। NDTV বলছে এবারের নির্বাচনে 70 আসনের বিধানসভায় 41টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে 28টি আসন, আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে মাত্র 1টি আসন। বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও নিজেদের রিপোর্টে এগিয়ে রাখছে বিজেপিকে। এর আগে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। কড়া নিরাপত্তায় ভোট দেন ভোটাররা। দিল্লির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে হবে 36টি আসন। আম আদমির কেজরিওয়ালের হ্যাট্রিক নাকি 3 দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি তা জানা যাবে আগামী রোববার ফল ঘোষণার দিন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলায় 1 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যটির নিউ আলবিনি শহরে একটি প্রসাধনীর গুদামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকে প্রায় 150 জনকে সরিয়ে নিয়েছে তারা। ঠিক কী কারণে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনা তদন্তে মাঠে নেমেছে তারা। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তরাঞ্চল, ঢেকে গেছে উপকূলীয় এলাকাও। মঙ্গলবার সকাল 9টা থেকে মাত্র 12 ঘন্টায় 129 সেন্টিমিটারের রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট, বরফের স্তূপ জমায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে ফ্লাইট চলাচলেও। এর মধ্যে যান চলাচলে বিঘ্ন, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ বিভ্রাটির সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার এবং উপকূলীয় এলাকায় রোববার পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল, স্মৃতি জাদুঘর ভাঙচুর, দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন শিক্ষার্থীদের, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। আমরা চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো আস্তানা থাকবে না। ফ্যাসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। অভ্যুত্থানকারীদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু, চলতি মাসেই ঠিক হবে নাম প্রতীক। ফেব্রুয়ারি মার্চে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ, বললেন উপদেষ্টা নাহিদ। সংস্কারের নামে নির্বাচনে দেরির পেছনে ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন তারেক রহমানের। জুলাই চার্টারের ভিত্তিতেই দেয়া হবে ভোটের রোড ম্যাপ, জানালেন প্রেস সচিব। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।